আসসালামু আলাইকুম ম্যাম, আমরা লাইভে চলে এসেছি, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা প্রিভিয়াসলি সেলুলার সিনথেসিস ইনহিবিটরস এর মধ্যে পড়লাম হচ্ছে পেনিসিলিন। আজকে রোস্ট অফ দি সেলুলার সিনথেসিস ইনহিবিটর শেষ করব ইনশাআল্লাহ। পেনিসিলিনের পরে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেফালোস্পোরিন। পেনিসিলিন এবং সেফালোস্পোরিন থেকে তোমাদের রিটেন এবং ভাইবার কোশ্চেন সবচেয়ে বেশি থাকে। তো সেফালোস্পোরিন প্রথম। আচ্ছা, সেফালোস্পোরিনের স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে ইট ইজ অলসো আ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তো পেনিসিলিনের নিউক্লিয়াসটাকে আমরা বলি 6 অ্যামাইনো পেনিসিলামিক অ্যাসিড, আর সেফালোস্পোরিনের স্ট্রাকচার হচ্ছে আরেকটু ইমপ্রুভড দেন পেনিসিলিন, এটাকে আমরা বলি 7 অ্যামাইনো সেফালোস্পোরানিক অ্যাসিড। ওকে, তো এটা সুবিধাটা কি? 7 অ্যামাইনো সেফালোস্পোরানিক অ্যাসিড, এটার কিছু সুবিধা আছে। সেটা কি? ইট ইজ মোর স্টেবল, অ্যাসিড স্টেবল, less susceptible to breakdown by beta lactamase and broader spectrum of activity. তাহলে সেফালোস্পোরিনের কিছু অ্যাডভান্টেজ ওভার দি পেনিসিলিন, এটা হচ্ছে মোর অ্যাসিড স্টেবল, less susceptible to breakdown by beta lactamase, আর হচ্ছে broader spectrum of activity. এটা হচ্ছে 7 অ্যামাইনো সেফালোস্পোরানিক অ্যাসিড নিউক্লিয়াসের জন্য। ওকে, এখন আসো যে ক্যাটাগরাইজেশন। এখানে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, categorize cephalosporin according to their spectrum of activity. এভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে, অথবা কোশ্চেনটা এভাবে আসে, what is the basis of categorization of cephalosporin, write with example. এখানে যদি এভাবে কোশ্চেন আসে তাহলে এটাতেই তোমাদের 2 থেকে 2.5 মার্কস থাকে। হ্যাঁ, এবং সেই হিসেবে যদি অ্যান্সার করতে চাও তাহলে তখন হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি সহ, ড্রাগসের নাম সহ, এবং কোন কোন অর্গানিজমের অ্যাগেনস্টে ড্রাগটা ইফেক্টিভ, এগুলো সবকিছু লিখতে হবে। এটা নির্ভর করবে কত নাম্বার দেওয়া আছে তার উপরে। যদি নাম্বার 1.5 থাকে তাহলে শুধু খালি ড্রাগসের নাম দিলেই হবে। যদি 2 থাকে তাহলে আরেকটু ইলাবোরেট করে লিখতে হবে যে যত নিচের দিকে যাবে ড্রাগের অ্যাক্টিভিটি অ্যাগেনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম এটা বাড়তে থাকবে, এবং তখন তারপরে তোমরা ড্রাগের নামগুলো দিবে। আর যদি 2.5 মার্কস থাকে তখন হচ্ছে অর্গানিজমস, কোন কোন অর্গানিজমস এর এগেইনস্টে দে আর রেসপন্সিবল সেটা শুদ্ধ উল্লেখ করতে হবে। ওকে, আচ্ছা, এখন আসো যে কিভাবে আমরা ক্লাসিফাই করি। এটা আমরা cephalosporin is categorized on the basis of the spectrum of activity against gram negative versus gram positive organism. ঠিক আছে, এটার অর্থটা কি? যত জেনারেশন নিচের দিকে যাবে ততই তাদের অ্যাক্টিভিটি অ্যাগেনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম কি হবে? বাড়তে থাকবে, এবং গ্রাম পজিটিভের অ্যাগেনস্টে তাদের অ্যাক্টিভিটি কমতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, কি কি আছে? দে আর ডিভাইডেড ইনটু 4 জেনারেশনস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন। আচ্ছা, ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, তাদের অ্যাক্টিভিটি কাদের অ্যাগেনস্টে বেশি? they are broad spectrum by high activity against gram positive organism. They are highly effective against gram positive organism. গ্রাম নেগেটিভের অ্যাগেনস্টে কিছু অর্গানিজমের অ্যাগেনস্টে তারা ইফেক্টিভ। কি কি তারা হচ্ছে প্রোটিয়াস, ইকোলাই এন্ড ক্লেপশিলা। প্রোটিয়াস, ইকোলাই এন্ড ক্লেপশিলা। ঠিক আছে, তো তাহলে দে আর হাইলি ইফেক্টিভ অ্যাগেনস্ট গ্রাম পজিটিভ অর্গানিজম and they have some activity against gram negative organism like proteus, E. coli and Klebsiella. এদেরকে আমরা মনে রাখার জন্য কি বলি? পেক, PECK, এভাবে করে আমরা মনে রাখি। ঠিক আছে, তো আচ্ছা, এদের আর কি কি বৈশিষ্ট্য আছে? কিছু স্পেসিফিসিটি আছে, যেমন দে ক্যানট এন্টার টু দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। আরেকটা কি? দে আর সাসেপ্টেবল টু ব্রেকডাউন বাই বিটা ল্যাকটামেজ এনজাইম। They are susceptible to breakdown by beta lactamase enzyme. এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিনের ড্রব্যাকস। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি কি ড্রাগস আছে? ড্রাগস হচ্ছে ফার্স্ট জেনারেশন ড্রাগসের মধ্যে আছে সেফালিক্সিন, সেফ্রাডিন, সেফাজোলিন, সেফালোথিন, সেফাড্রক্সিন। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে আমাদের সেফাজোলিন, যেটা সেফাজোলিন, সেফালোথিন, এই দুটো আমাদের দেশে পাওয়া যায় না। তো সেফালিক্সিন, সেফ্রাডিন, সেফাড্রক্সিল, তো সেফ্রাডিনটা খুব বেশি ইউজ করা হয়, তোমরা জানো, যেটা খুব পাওয়া যায়। তো সেফ্রাডিনের একটা সমস্যা হচ্ছে ইট ইজ আ নেফ্রোটক্সিক ড্রাগ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা জিজ্ঞেস করবে পরীক্ষায়। আচ্ছা, এখন আসো, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, এগুলোকে আমরা কোথায় ইউজ করব?
তোমাদের কিন্তু সেফালোস্পোরিনে প্রত্যেকটা জেনারেশনের ড্রাগের ক্লিনিক্যাল ইউজ গুলো আলাদা জিজ্ঞেস করে, সো আমাদেরকে এগুলো আলাদা মনে রাখতে হবে। আচ্ছা, ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন সুবিধা কি? এটা সেফ ড্রাগ। তো প্রেগন্যান্সিতে এটা দেওয়া যায়। They can be safely given in pregnancy. The drug of choice in UTI, urinary tract infection caused by E. coli, in case of pregnant women. ঠিক আছে, আনকমপ্লিকেটেড ইউটিআই যদি হয় তাহলে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন ইজ দ্য ড্রাগ অফ ফার্স্ট চয়েস। ঠিক আছে, আচ্ছা এরপর আর কোথায় দেওয়া যায়? ইউটিআই ইন কেস অফ চিলড্রেন। আর কোথায় দেওয়া যায়? স্কিন আর সফট টিস্যু ইনফেকশন, যেমন সেলুলাইটিসে দেওয়া যায়। হ্যাঁ, তারপরে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আর কোথায়? সেফাজোলিন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখো। সেফাজোলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর প্রোফাইলেক্সিস অফ সার্জারি। হ্যাঁ, প্রোফাইলেক্সিস অফ সার্জারি, সার্জিক্যাল কেমো প্রোফাইলেক্সিসে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক হিসেবে সেফাজোলিনটা ইউজ করি। সেফাজোলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস বিকজ ইট পেনিট্রেটস মোস্ট অফ দ্য টিস্যু ভেরি ওয়েল। ঠিক আছে, তো তাহলে আমরা কোথায় কোথায় ইউজ করতেছি? এক নম্বর হচ্ছে ইউটিআই, একদম প্রথম ইম্পর্টেন্ট মানে সরি ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিনের প্রথম ইম্পর্টেন্ট যেটা ইউটিআই ইন কেস অফ প্রেগন্যান্সি। হ্যাঁ, ইউটিআই ইন কেস অফ প্রেগন্যান্সি ইট ইজ দ্য ড্রাগ অফ ফার্স্ট চয়েস। আর কোথায়? ইউটিআই ইন কেস অফ চিলড্রেন। তারপর হচ্ছে তোমার সফট টিস্যু ইনফেকশন সাচ এস সেলুলাইটিস, অ্যাবসেস। হ্যাঁ, তারপর কোথায় দিচ্ছি? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আর কোথায় দিই? সেফাজোলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ সার্জিক্যাল কেমোপ্রোফাইলেক্সিস অ্যাজ ইট পেনিট্রেটস মোস্ট অফ দ্য টিস্যু ভেরি ওয়েল। ঠিক আছে, তাহলে ফার্স্ট জেনারেশনের আমরা জানলাম সবকিছু। নেক্সট আসো সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন। সেকেন্ড জেনারেশনে কি? সেকেন্ড জেনারেশন যত আমরা জানি যে যত নিচের দিকে যাবে তাদের অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম এটা বাড়তে থাকবে। সো এক্সটেন্ডেড গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি, broad spectrum of antibiotic but low activity against gram positive organism. যত নিচের দিকে যাবে গ্রাম পজিটিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ অর্গানিজমের এগেইনস্টে এদের অ্যাক্টিভিটি কমতে থাকবে। সো এক্সটেন্ডেড গ্রাম নেগেটিভ কভারেজ, ইট ইজ ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ কক্কাই হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এটার একটা সুবিধা যেটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে ইফেক্টিভ। ঠিক আছে, আর গ্রাম নেগেটিভ কক্কার মধ্যে কি কি আছে? নিসেরিয়া গনোরি, তারপরে গ্রাম নেগেটিভ ব্যাসিলার মধ্যে আছে এন্টারোকক্কাস, প্রোটিয়াস, ই. coli, ক্লেপশিলা। তাহলে এখানে কিন্তু আরেকটা বাড়লো। কি বাড়লো? বাড়লো হচ্ছে এন্টারোব্যাকটেরিওসি, প্রোটিয়াস, ই. coli, ক্লেপশিলা। ঠিক আছে, তাহলে এখানে একটা বাড়লো। আরেকটা জিনিস, দে আর অলসো ইফেক্টিভ অ্যাগেইনস্ট গ্রাম নেগেটিভ অ্যানারোবস ব্যাকটেরয়েডস। They are also effective against gram negative anaerobes, সেটা হচ্ছে ব্যাকটেরয়েডস। তাহলে তাদের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম এটা হাই, লো অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ কক্কায়ের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে দে আর ইফেক্টিভ। আর গ্রাম নেগেটিভের মধ্যে নিসেরিয়া গনোরি। আর গ্রাম নেগেটিভ ব্যাসিলার মধ্যে কি কি আছে? এন্টারোব্যাকটেরিওসি, প্রোটিয়াস, ই. coli, ক্লেপশিলা। আর হচ্ছে গ্রাম নেগেটিভ অ্যানারোবসের মধ্যে আছে ব্যাকটেরয়েডস। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড জেনারেশন ড্রাগসের মধ্যে কি কি আছে? সেফিউরক্সাইন, সেফাক্লোর, সেফোক্সিটিন আর সেফোটিটেন। তোমাদের ড্রাগগুলোর নাম কিন্তু জানতে হবে এবং পারতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, একটা দুইটার নাম বলে বসে থাকবা না, অন্তত 3-4টা ড্রাগের নাম বলতে হবে। আচ্ছা, কি কি? সেফিউরক্সাইন, সেফাক্লোর, সেফোক্সিটিন এন্ড সেফোটিটেন, এই সবগুলোই হচ্ছে ক্লিনিক্যালি ইউজ ড্রাগ। সেকেন্ড জেনারেশন ড্রাগস গুলো বেশি ইউজ হয়। আচ্ছা, এখন আসো what are the advantages of second generation cephalosporin? এদের সুবিধাটা কি? অলরেডি বলছি যে they have extended gram negative coverage। তো কোথায় গ্রাম নেগেটিভ কভারেজ কিন্তু ভালো মতোই দিচ্ছে। কার এগেইনস্টে? একটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেটা ব্যাকটেরয়েড ফ্রাজিলিস যেটাকে আমরা বলি, আরেকটা হচ্ছে এন্টারোব্যাকটেরিওসি। হ্যাঁ, আর তো প্রোটিয়াস, ই. coli, ক্লেপশিলা তো আছেই। ঠিক আছে, আরেকটা সুবিধা কি? ইট হ্যাজ গুড অ্যাক্টিভিটি এগেইনস্ট হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, সেটাকে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে সেফাক্লোর। ঠিক আছে, আর সেফোক্সিটিন হ্যাজ গুড অ্যাক্টিভিটি এগেইনস্ট ব্যাকটেরয়েড ফ্রাজিলিস, যে গ্রাম নেগেটিভ অ্যানারোবসের এগেইনস্টে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে সেফোক্সিটিন। ঠিক আছে, আচ্ছা এখন আসো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন। এদেরকে আমরা কোথায় ইউজ করব? যেহেতু তোমাদেরকে এখানে বলাই আছে যে কোন কোন অর্গানিজমের এগেইনস্টে তারা ইফেক্টিভ, তো আমরা জানি যে সে কন্ডিশনগুলো কি। যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা,
প্রাইমারিলি ইউজ করা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তারপরে আর কোথায় সাইনোসাইটিস, ওটাইটিস মিডিয়া এগুলোতে ভালো কাজ করে। ঠিক আছে, আচ্ছা সেফোক্সিটিন, সেফোটিটেন তাদেরকে মিক্সড অ্যানারোবিক ইনফেকশনে ইউজ করা হয়, যেমন পেরিটোনাইটিস, ডাইভার্টিকুলোসিস, এগুলাতে এই তোমার সেফোক্সিটিন এন্ড সেফোটিটেন এই ড্রাগগুলো ইউজ করা হয়। আচ্ছা সেফিউরক্সাইম এটা একটা ইম্পর্টেন্ট ড্রাগ, ক্লেবশিলা নিউমোনিয়া এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয় সেটাতে সেফিউরক্সাইম ইজ ভেরি মাচ ইফেক্টিভ। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইউজ মনে রাখবা, দে আর অ্যাক্টিভ অ্যাগেন্স্ট হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, সো দে আর প্রাইমারিলি ইউজড ইন কোথায় সাইনোসাইটিস, ওটাইটিস মিডিয়া অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সেফোক্সিটিন, সেফোটিটেন এগুলোকে আমরা মিক্সড অ্যানারোবিক ইনফেকশনে ইউজ করি, যেমন পেরিটোনাইটিস, ডাইভার্টিকুলাইটিস। সেফিউরক্সাইম যেটা ইট ইজ ইউজড টু ট্রিট কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কজড বাই হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড ক্লেবশিলা নিউমোনিয়া। এখন আসো থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের একটা কোশ্চেন দেয়, তোমাদের যে ক্যাটাগরাইজেশন যেটা বললাম সেটা তো আছে, প্লাস এখানে আরেকটা কোশ্চেন, এটা খুবই পেট কোশ্চেন, অল্টারনেট স্টুডেন্টকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অফ থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ওভার দি ফার্স্ট জেনারেশন। হ্যাঁ, এভাবে দিবে, অথবা বলবে তোমাদেরকে যে কম্পেয়ার ফার্স্ট জেনারেশন এন্ড থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। আমার এই কোশ্চেনটা ধরতে খুব বিরক্ত লাগে, কিন্তু টিচারদের খুব পছন্দ, আমার একদমই ভালো লাগে না। আচ্ছা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন যেটা, সেটার কিছু কিছু মানে অ্যাডভান্টেজ আছে, এটা তোমাদের কেন জানি মনে থাকে না, এই জন্য হয়তো আমার ভালো লাগে না কোশ্চেনটা ধরতে, খুব মানে ইম্পর্টেন্ট, কিন্তু এটা পারতেই হবে, তোমরা এটাতে খুব একটা বেশি ইম্পর্টেন্স দাও না। আচ্ছা এটা কি, যে এটা হলো ব্রড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি এবং হাইলি ইফেক্টিভ অ্যাগেন্স্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম ইনক্লুডিং সিউডোমোনাস। ঠিক আছে, ইনক্লুডিং সিউডোমোনাস, ইট ক্যান পেনিট্রেট ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারলে আমরা কোথায় দিতে পারবো, মেনিনজাইটিস, ইট ইজ ভেরি মাচ ইফেক্টিভ। আচ্ছা ইট ইজ রেজিস্ট্যান্ট টু ব্রেকডাউন বাই বিটা ল্যাকটামেজ এনজাইম। আচ্ছা সেফোপারাজোন এন্ড সেফট্রাক্সোন এই দুইটার আবার কিছু সুবিধা আছে, এই দুইটা ড্রাগের নাম মনে রাখবা। সেফোপারাজোন এন্ড সেফট্রাক্সোন দে আর এক্সক্রিটেড ইন বাইল, সো কোনো পেশেন্টের যদি রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে বা রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তখন এই দুইটা ড্রাগ আমরা সেফলি সেই পেশেন্টটাকে ইনফেকশনে ইউজ করতে পারবো। কোন দুটো, সেফোপারাজোন এন্ড সেফট্রাক্সোন, they are excreted in bile, so can be given in patients with renal insufficiency। ঠিক আছে, আচ্ছা তাহলে এদেরকে আমরা কোথায় ইউজ করতেছি, ক্লিনিক্যাল ইউজ, দে আর ইউজ টু ট্রিট ওয়াইড ভ্যারাইটি অফ সিরিয়াস সিস্টেমিক ইনফেকশন। এটা কিন্তু রিজার্ভ ড্রাগ, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন আমরা সাধারণত ইউজ করব না, যদি আমাদের দেশে এটা এখন ডাল ভাত, সবখানে সেফট্রাক্সোন দেয়, এই জন্য এখন এটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো কিন্তু এটা কিন্তু it was a reserved drug for serious systemic infection as most of the organisms become resistant to other drugs। ঠিক আছে, ceftriaxone and cefixime are the first line drugs for the treatment of gonorrhea। Neisseria gonorrhea কিন্তু খুবই notorious one, তো gonorrhea ট্রিটমেন্টের জন্য ceftriaxone and cefixime they are the ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, তারা হলো ড্রাগ অফ ফার্স্ট চয়েস এই দুটো ড্রাগ। আচ্ছা আর কোথায় ইউজ করব, ট্রিটমেন্ট অফ মেনিনজাইটিস একটু আগে বললাম। আর কোথায় ইউজ করা হয়, ইউজড ইন কম্বিনেশন উইথ অ্যামাইনোগ্লাইকোসাইড ফর দ্য ট্রিটমেন্ট অফ মেনিনজাইটিস কজড বাই সিউডোমোনাস আরজিনোসা। সিউডোমোনাস আরজিনোসা, সিউডোমোনাস আরজিনোসা হচ্ছে সবচেয়ে নটোরিয়াস মাইক্রোঅর্গানিজমের একটা। সিউডোমোনাস আরজিনোসাটা কি, অক্সিজেন ডিপেন্ডেন্ট ক্যারিয়ার সিস্টেমকে ইউজ করে কাজ করে, তাই না? অ্যামাইনোগ্লাইকোসাইডস কি অ্যারোবিক অর্গানিজমের এগেইনস্টে কাজ করতে পারে, কিন্তু অ্যানারোবিকের এগেইনস্টে এটা ইফেক্টিভ না। তো সিউডোমোনাস আরজিনোসার এগেইনস্টে অ্যামাইনোগ্লাইকোসাইড খুবই ইফেক্টিভ ড্রাগ। যেহেতু সিউডোমোনাসটা খুবই ডেঞ্জারাস, একটাতে এটা কভার দিতে চায় না, তখন আমরা কি করি, সেফট্রাক্সোনের সাথে কম্বাইন করে আমরা ইউজ করি ইন কেস অফ মেনিনজাইটিস কজড বাই সিউডোমোনাস আরজিনোসা। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলতেছি ক্লিনিক্যাল ইউজ কি কি হলো, এটা হলো they are used to treat a wide variety of serious systemic infection caused by organisms that are resistant to most of the other drugs. Ceftriaxone and cefixime, these are the first line drug for the treatment of gonorrhea caused by Neisseria gonorrhoeae. তারপরে treatment of meningitis used in combination with aminoglycosides in the treatment of meningitis caused by Pseudomonas aeruginosa। ঠিক আছে, আচ্ছা ceftriaxone and cefotaxime, they are the recommended drug for empirical therapy of serious infection।
তোমাদেরকে আমি বলছিলাম যে কোথায় কোথায় কম্বাইন্ড অ্যান্টিমাইক্রোবিয়াল কম্বিনেশন ইউজ করা জায়েজ আছে বা রেশনাল। তো সেটার মধ্যে একটা হচ্ছে যে এম্পিরিক্যাল থেরাপি ফর সিরিয়াস সিস্টেমিক ইনফেকশন। কি দিয়ে হতে পারে? পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই। এই নিউমোকক্কাই, স্টেফাইলোকক্কাই যেগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায় সেগুলো কিন্তু খুব ডেঞ্জারাস রেজিস্ট্যান্ট স্ট্রেইনগুলা, এবং সেগুলো অ্যান্টিবায়োটিকে সহজে কাজ করতে চায় না। আচ্ছা, আর কোথায় দিব? এম্পিরিক্যাল থেরাপি অফ সেপসিস অফ unknown cause in case of immunocompetent and immunocompromised patient. ইমিউনোকম্পিটেন্ট অ্যান্ড ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে আমরা এম্পিরিক্যাল থেরাপি অফ সেপসিসে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ইউজ করব। ঠিক আছে, তাহলে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন বলা শেষ হয়ে গেল। থার্ড জেনারেশন সেফালোস্পোরিনের ড্রাগগুলো আমি আর আলাদা করে লিখি নাই, ওখানে তোমাদের যেহেতু অ্যাডভান্টেজের মধ্যেই লেখা আছে কি কি ড্রাগ, সেফট্রাক্সন, সেফোপারাজোন, সেফোটেক্সাইম, হ্যাঁ, তারপর মক্সালেক্টাম, দিস আর দি থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। ওকে, আচ্ছা, ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন যেটা, সেটার মধ্যে কি আছে? সেফিপাইম, যেটা আমরা ইউজ করি না। এটার সুবিধা কি? ইট হ্যাজ অ্যাক্টিভিটি এগেইনস্ট বোথ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম, improved activity against gram positive and also it is highly effective against gram negative organism, কিন্তু এটা এখনো ইন আন্ডার ক্লিনিক্যাল ট্রায়াল বা এটা এখনো তেমন একটা ইউজ করা হয় নাই, এই জন্য এটা এখনো ক্লিনিক্যাল ইউজ করা হয় না, সেফিপাইম। আচ্ছা, এখন আসো মেকানিজম অফ অ্যাকশন অফ cephalosporin. It is same as penicillin, যেহেতু these are all beta lactam drugs, তারা একইভাবে কাজ করবে। তো cephalosporin কি করবে? cephalosporin binds with cephalosporin binding protein। ঠিক আছে, শুধু এই একটা কথাই তোমাদের উপরে লাগাবা, বাদ বাকিটা সেম প্রসেস। cephalosporin binds with cephalosporin binding protein, তারপরে সে কি করবে? বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে ট্রান্সপেপটাইডেজ রিঅ্যাকশন যেটা, সেটাকে ইনহিবিট করবে। তাহলে কি হবে? পেপটাইডোগ্লাইকান সিনথেসিস ইনহিবিট হবে। তাহলে কি হবে? ইনহিবিশন অফ ক্রস লিঙ্কেজ অফ পেপটাইডাল সাইড চেন, তাহলে প্রডিউস উইক সেল ওয়াল, তারপরে আলটিমেটলি ফর্মেশন অফ স্পেরোপ্লাস্ট এন্ড সেল ওয়াল লাইসিস এন্ড ফর্মেশন অফ অটোলাইসিন কজেস সেল ওয়াল লাইসিস। ঠিক আছে, ঠিক একইভাবে যেভাবে পেনিসিলিন তোমরা বলবা, ঠিক সে একইভাবে সেফালোস্পোরিনও বলবা, শুধু খালি বাইন্ডিং এর সময় বলবা সেফালোস্পোরিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে তারপর কাজ করে। তাহলে এই পর্যন্ত কি পড়া বোঝা গেল? জি ম্যাম। ওকে, আচ্ছা, এখন আসো হোয়াট আর দি অ্যাডভার্স ইফেক্টস অফ সেফালোস্পোরিন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টস অফ সেফালোস্পোরিনেরও কিন্তু সেম অ্যাজ পেনিসিলিন। Cephalosporin এবং পেনিসিলিন, they are the safe drug, they can be safely given in pregnancy. তোমাদের কিন্তু কোশ্চেন থাকে যে প্রেগন্যান্সিতে কোন কোন ড্রাগস, কোন কোন অ্যান্টিবায়োটিক সেফ এবং কোন কোন অ্যান্টিবায়োটিক্স আমরা প্রেগন্যান্সিতে দিব না। এটা আমি আরেকটা আলাদা ইয়েতে তোমাদের বলে দিব। এবং মানে ওই ক্লাসে তোমাদেরকে জাস্ট ইউটিআইতে কোন ড্রাগগুলো দেওয়া যায়, টাইফয়েড ফিভারে কোনগুলো দিব, এবং প্রেগন্যান্সিতে কোন অ্যান্টিবায়োটিকগুলো সেফ, এটার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন আমি বলি যে অ্যাডভার্স ইফেক্টস অফ সেফালোস্পোরিন। অ্যাডভার্স ইফেক্ট অফ সেফালোস্পোরিন অলসো ভেরি সেফ ড্রাগ, কিন্তু এটারও সমস্যা হচ্ছে লাইক পেনিসিলিন, যেহেতু বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, দে অলসো কজ hypersensitivity reaction. ঠিক আছে, 10% of the individual who are sensitive to penicillin are also maybe sensitive to cephalosporin. তার মানে এটাকে বলা হয় ক্রস অ্যালার্জি। ঠিক আছে, মানে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে যেহেতু তাদের সিমিলার স্ট্রাকচার, হ্যাঁ, তো তাদের অ্যাডভার্স ইফেক্টও সিমিলার হয়। দেখা যায় কিছু 10% ইন্ডিভিজুয়ালে পেনিসিলিনে হাইপারসেনসিটিভিটি থাকলে সেফালোস্পোরিনেও হাইপারসেনসিটিভিটি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে নেক্সট ইম্পর্টেন্ট যেটা আগেই বলছি, নেফ্রোটক্সিসিটি। সব ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিনের মধ্যে only one drug, cephradin, which causes nephrotoxicity. So যদি কারো রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে this drug is strictly contraindicated. ঠিক আছে, আচ্ছা, তারপর আর কি করতে পারে? ব্লাড ডিসক্রাসিয়াস, and as it is a broad spectrum antibiotic, all of them can cause super infection. ঠিক আছে, তো সিভিয়ার ফর্মটা কোনটা দিয়ে হয়? pseudomembranous colitis caused by Clostridium difficile, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এটার মধ্যে। ঠিক আছে, তাহলে হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, তারপরে নেফ্রোটক্সিসিটি, ব্লাড ডিসক্রাসিয়াস এন্ড সুপার ইনফেকশন। মেইনলি কোনটা হচ্ছে তোমার? মেইনলি হয় হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল দিয়ে সিউডোমেমব্রেনাস কোলাইটিস। ঠিক আছে, তো
এখন আসো যে what are the important key features for cephalosporin। এখানে কি ফিচার্স বলতে বোঝাচ্ছে যে cephalosporin-এর জন্য কতগুলো ইম্পর্টেন্ট ফিচার্স আমাদের মনে রাখতে হবে। এক নম্বর কি, যে cephalosporin কিন্তু খুবই ভালো ড্রাগ ছিল, কিন্তু এখন কি হচ্ছে, তোমার increasing evidence of drug resistance. Nearly all gram negative possess beta lactamase. যেহেতু বেশিরভাগ গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলো বিটা ল্যাকটামেজ থাকে বেশি, তারা কি হয়ে যাচ্ছে, সেফালোস্পোরিনের এগেইনস্টে রেজিস্ট্যান্স গ্রো করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা, সাম সেকেন্ড জেনারেশন এন্ড থার্ড জেনারেশন ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা মনে রাখবা, সবগুলো ড্রাগ কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, কিছু সেকেন্ড জেনারেশন এবং কিছু থার্ড জেনারেশন cephalosporin can cross blood-brain barrier. তারা কারা কারা? ceftriaxone, cefuroxime, cefoparazone and cefotaxime। এই চারটা ড্রাগই খুব ইম্পর্টেন্ট, এগুলো ক্লিনিক্যালি খুবই ইউজ করা হয়। কি কি? ceftriaxone, cefuroxime, cefoparazone and cefotaxime. They can cross blood-brain barrier, so you can treat meningitis with these drugs। ঠিক আছে, আচ্ছা, mostly excreted by kidney. Most of the drugs excreted by kidney except cefoparazone and ceftriaxone। এই দুইটা মনে রাখবা, ceftriaxone 40% বাইলে এক্সক্রিট হয়, আর cefoparazone যেটা সেটা 75% bile excreted হয়। So they can be given in case of renal insufficiency। ঠিক আছে, তাহলে these are all about cephalosporin। cephalosporin থেকে এর বাইরে কোনো কোশ্চেন ধরবে না। হ্যাঁ, এই কয়টা কোশ্চেনের অ্যান্সার জানলে তুমি পাস কেন, ভালোভাবে পাস করে যাবা। ঠিক আছে, কিন্তু যতটুকু বললাম অতটুকু মনে রাখতে হবে। ওকে, তাহলে সেফালোস্পোরিনে যা বলছে এ পর্যন্ত কি তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? নো ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এখন আসো নেক্সট, যেটা এখান থেকে তোমাদের রিটেনের কোশ্চেন আসে, কার্বাপেনেম এবং ভাইবা তোমাদের অস্পির কোশ্চেনও আছে। ইমিপেনেম এবং সিলাস্টিন, এটা একটা কোশ্চেন অস্পির। আচ্ছা, রেশনাল ইউজ অফ ড্রাগস এর মধ্যে এগুলো থাকে। আচ্ছা, এখন আসো যে কার্বাপেনেম। কার্বাপেনেম বিটা ল্যাকটাম ড্রাগের মধ্যে অ্যানাদার ওয়ান। এটা হচ্ছে ব্রডেস্ট স্পেকট্রাম অফ অল অ্যান্টিবায়োটিক্স। এখন পর্যন্ত যত অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে ব্রডেস্ট স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি হচ্ছে কার্বাপেনেমের। ঠিক আছে, আচ্ছা, তো কার্বাপেনেমের মধ্যে দুইটা ড্রাগ আছে, একটা হচ্ছে ইমিপেনেম আর একটা হচ্ছে মেরোপেনেম। ইমিপেনেম এন্ড মেরোপেনেম। তো ইমিপেনেমের কিছু একটা অসুবিধা আছে, যার কারণে ইমিপেনেমের সাথে আরেকটা ড্রাগ ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে সিলাস্টিন। ইমিপেনেম প্লাস সিলাস্টিন আর হচ্ছে মেরোপেনেম। আচ্ছা, এইগুলো হচ্ছে যে, হ্যাঁ, এটা হলো স্টেবল ড্রাগ। হ্যাঁ, এই এটা যেটা কার্বাপেনেম গ্রুপের ড্রাগগুলো, দে আর রেজিস্ট্যান্ট টু ব্রেকডাউন বাই বিটা ল্যাকটামেজ। ঠিক আছে, এবং তারা অ্যাক্টিভ কাদের এগেইনস্টে? বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম। বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ অর্গানিজমের এগেইনস্টে তারা ইফেক্টিভ। ঠিক আছে, আর এনারোব, সিউডোমোনাস সবার এগেইনস্টে তারা ইফেক্টিভ। হ্যাঁ, তাহলে এটা কিন্তু খুবই ভালো ড্রাগ হিসাব অনুযায়ী, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে তোমার কার্বাপেনেমটা তোমার আসার আগেই কি হয়েছে, ড্রাগটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। কেন রেজিস্ট্যান্ট গ্রো করলো? রেজিস্ট্যান্স গ্রো করছে কারণ কার্বাপেনেমটা তোমার হিউম্যান ট্রায়ালের আগে এটা কাদেরকে খাওয়ানো হয়েছে? পশুদেরকে অ্যান্টিবায়োটিক। তো পশুদের অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, এটা জানো তো? অ্যানিমালসদেরকেও কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেমন আমাদের গবাদি পশু যেগুলো থাকে সেগুলোর যদি ইনফেকশন হয় তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। তো তখন এদের ভিতরে কার্বাপেনেম দেওয়ার কারণে কি হচ্ছে, তারা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো রেজিস্ট্যান্ট স্ট্রেন যেটা, রেজিস্ট্যান্ট হয় কিভাবে? তারা যখন কার্বাপেনেমে তারা এক্সপোজড হয়েছে, তারা রেজিস্ট্যান্ট গ্রো করে ফেলছে, এবং সেটা যখন অলরেডি রেজিস্ট্যান্ট স্ট্রেন্টে তুমি যখন কার্বাপেনেম আমাদের ইয়েতে দিছো, কারণ আমরা তো গরুর মাংস খাচ্ছি, খাসির মাংস, ছাগলের মাংস সবই খাই, আমাদের বডিতেও তো এই রেজিস্ট্যান্ট স্ট্রেন গ্রো করে গেছে, সেগুলো তো আমাদের বডিতেও আসছে, তাই না? সো কার্বাপেনেমটা এখন কি হলো, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, এত ভালো একটা ড্রাগ যেটা সবার এগেইনস্ট ইফেক্টিভ ছিল, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং অর্গানিজম, অ্যানারোবস, তারপর সিউডোমোনাস যেগুলো সবচেয়ে নটোরিয়াস, তাদের এগেইনস্ট এটা ইফেক্টিভ ছিল। কিন্তু দেখা গেল যে এটা সবার এগেইনস্টে, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা রেজিস্ট্যান্ট গ্রো করে গেছে। ঠিক আছে, এখন আসো যে তোমাদের রিটেনে একটা কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ ইমিপেনেম? হ্যাঁ,
অথবা এভাবে আসে why cilastatin is added with imipenem, অথবা আসে discuss the rationale of using cilastatin with imipenem। ঠিক আছে, তো তিন ভাবে আসতে পারে। কোশ্চেনটা তোমাদের বলে দিলাম যে ইমিপেনেমের একটা ড্রব্যাকস কি। ইমিপেনেমটা ইট ইজ ইউজুয়ালি ব্রোকেন ডাউন বাই হিউম্যান ডিহাইড্রোপেপটাইডেস এনজাইম। হিউম্যান ডিহাইড্রোপেপটাইডেস এনজাইম যেটা, সেটা কোথায় থাকে? থাকে হচ্ছে কিডনি টিউবিউলে। কিডনি টিউবুলে এই এই এনজাইমটা থাকে, এবং এটা কি করে? এটা ইমিপেনেমকে ভেঙে ফেলে, ভেঙে একটা নেফ্রোটক্সিক মেটাবোলাইট তৈরি করে। ঠিক আছে, তাহলে imipenem is usually broken down by human dehydropeptidase enzyme which is present in kidney tubule and produce nephrotoxic metabolites। এই জন্য আমরা কি করি? So that's why it is co-administered with cilastatin, which is a human dehydropeptidase enzyme inhibitor। হিউম্যান ডিহাইড্রোপেপটাইডেস এনজাইম ইনহিবিটর। ডিহাইড্রোপেপটাইডেস এনজাইমটাকে ইনহিবিট করার জন্য আমাদেরকে কি করতে হয়? সিলাস্টিন অ্যাড করতে হয়। ঠিক আছে, তো এই যে অসুবিধাটা, দিস ড্রব্যাকস অর ডিসঅ্যাডভান্টেজ ইজ ওভারকাম বাই মেরোপেনাম। মেরোপেনামটা পরবর্তীতে স্ট্রাকচার অ্যাক্টিভিটি চেঞ্জ করে আরো একটু ইমপ্রুভ, স্ট্রাকচারটাকে আরো একটু ইমপ্রুভ করার পরে মেরোপেনামটা দেওয়া হলো। মেরোপেনামটা দেখা গেল ইট ইজ রেজিস্ট্যান্ট টু ব্রেকডাউন বাই হিউম্যান ডিহাইড্রোপেপটাইডেস এনজাইম। ঠিক আছে, তো এই পর্যন্ত বোঝা গেল পড়া? জি ম্যাম। ওকে, এখন আসো যে মনোব্যাকটাম। লাস্ট ওয়ান ইজ মনোব্যাকটাম। তো মনোব্যাকটামের মধ্যে যে ড্রাগটা সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রিওনাম। মনোব্যাকটামের মধ্যে একটাই ড্রাগ, সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রিওনাম। ঠিক আছে, তো ইট ইজ অনলি ইফেক্টিভ অ্যাগেন্স্ট ব্যাকটেরিয়া ইনক্লুডিং সিউডোমোনাস বাট নট ইফেক্টিভ অ্যাগেন্স্ট গ্রাম পজিটিভ অ্যান্ড অ্যানারোবস। ঠিক আছে, একটা মানে হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইনক্লুডিং সিউডোমোনাসের অ্যাগেন্স্ট এটা ইফেক্টিভ, কিন্তু গ্রাম পজিটিভ এবং অ্যানারোবসের অ্যাগেন্স্ট এটা হচ্ছে নট ইফেক্টিভ। ঠিক আছে, তাহলে শুধুমাত্র গ্রাম নেগেটিভ অর্গানিজমের অ্যাগেন্স্ট ইফেক্টিভ। এখানে গ্রাম নেগেটিভটা আমি লিখতে ভুলে গেছি, আমি পরে ঠিক করে দিব তোমাদেরকে। তাহলে অনলি ইফেক্টিভ ড্রাগ অ্যাগেন্স্ট গ্রাম নেগেটিভ অর্গানিজমস ইনক্লুডিং সিউডোমোনাস বাট নট ইফেক্টিভ অ্যাগেন্স্ট গ্রাম পজিটিভ অ্যান্ড অ্যানারোবিক অর্গানিজম। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট। এটা সুবিধা হচ্ছে এটা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট, এবং ইট ক্যান বি সেফলি গিভেন ইন পেনিসিলিন হাইপারসেনসিটিভ পেশেন্ট। যেহেতু আমরা জানি যে পেনিসিলিনে হাইপারসেনসিটিভিটি যদি ডেভেলপ করে, তাদের সেফালোস্পোরিনেও হাইপারসেনসিটিভিটি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনোব্যাকটামটা ইজিলি দিতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে মনোব্যাকটাম সম্পর্কে আমাদের আর কিছু জানার কোনো প্রয়োজন নাই। মনোব্যাকটাম অতটুকুই। মনোব্যাকটাম আমাদেরকে ধরেও না, আর তেমন একটা রিটেনে আসেও না। হ্যাঁ, কাদের জন্য দরকার? এটা হচ্ছে নাইস টু নো। কার্বাপেনেম না, সরি, মনোব্যাকটাম আর হচ্ছে ভ্যানকোমাইসিন, এই দুটো হচ্ছে নাইস টু নো তাদের ক্ষেত্রে যারা একটু অনার্স মার্ক পেতে চায়। আচ্ছা, ভ্যানকোমাইসিনটা হচ্ছে রিজার্ভ ড্রাগ। ঠিক আছে, আমরা জানলাম মনোব্যাকটামটা কি, গ্রাম নেগেটিভ এগেনস্টে only effective drug against gram negative including pseudomonas but not effective against gram positive and anaerobes। আর ভ্যানকোমাইসিনটা হচ্ছে উল্টা। ভ্যানকোমাইসিনটা কি, it is only effective against gram positive। ঠিক আছে, because it cannot penetrate the cell membrane of gram negative organism। gram negative organisms এর যে সেল ওয়াল থাকে তার সেটাকে পেনিট্রেট করতে পারে না, এই জন্য এটা only gram positive এর against ইফেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এটার আরো অসুবিধাটা কি, ইট ইজ নট অ্যাবজর্ব ফ্রম জিআই ট্র্যাক্ট ওয়েন অ্যাডমিনিস্টার্ড ওরালি। সো এটাকে হয় আইভি স্লো ইনফিউশন আইভিতে দিতে হয়, অথবা আইভিতে দেওয়া হয় ইনজেকশন। ঠিক আছে, ইনজেকশন ফর্মে। আচ্ছা, ভ্যানকোমাইসিনের আরো অসুবিধা কি, যদি এটা আমরা ইন্ট্রাভেনাসলি অ্যাডমিনিস্টার করি, একটু তাড়াতাড়ি মানে একটু র্যাপিডলি অ্যাডমিনিস্টার করি, তাহলে কি হবে, ইট ক্যান কজ হিস্টামিন রিলিজ। ঠিক আছে, histamine release করে and causes red neck syndrome or red man syndrome। red neck syndrome কেন বলে, it causes rash in the upper truncal region। upper truncal region এ কি হয়, rash হয়, সেই জন্য এটাকে কি বলা হয়, red neck syndrome or red man syndrome। ঠিক আছে, আচ্ছা, এটার সুবিধাটা কি, it is effective against methicillin resistant staphylococci and penicillin resistant pneumococci। ওকে, দুইটা স্ট্রেনের এগেইনস্ট এটা ভেরি মাচ ইফেক্টিভ। একটা হচ্ছে এমআরএসএ, যেটাকে আমরা বলি মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরাস, হ্যাঁ,
আর একটা হচ্ছে পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই। এই দুইটাই খুব নটোরিয়াস, এরা পেনিসিলিন এগেইনস্টে রেজিস্ট্যান্স গ্রো করে গেছে। হ্যাঁ, সো এই দুইটা অর্গানিজমের এগেইনস্টে এই ড্রাগটা ভ্যানকোমাইসিন এটা ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে ভ্যানকোমাইসিনটা আমি আবার বলতেছি যে ভ্যানকোমাইসিনটা কি, এটা কিন্তু নন বিটা ল্যাকটাম। বিটা ল্যাকটামের মধ্যে কিন্তু 4টা, আর নন বিটা ল্যাকটামের মধ্যে অথবা আদার দেন বিটা ল্যাকটামের মধ্যে আছে ভ্যানকোমাইসিন ব্যাসিট্রাসিন, তাই তো? তো ভ্যানকোমাইসিনটা কি? ভ্যানকোমাইসিনটা হচ্ছে it is effective against gram positive because it cannot penetrate the cell membrane of gram negative organisms. আর এটার অসুবিধা কি? এটা it is not absorbed orally, এই জন্য এটাকে আমাদের প্যারেন্টেরালি দিতে হয়, আইদার ইন্টারভেনাসলি দিব ইনজেকশন রূপে অথবা স্লো ইন্টারভেনাস ইনফিউশন। যদি আমরা র্যাপিডলি অ্যাডমিনিস্টার করি তাহলে কি হতে পারে? ইট কজেস হিস্টামিন রিলিজ অ্যান্ড প্রডিউস হেড নেক সিনড্রোম, রেডম্যান সিনড্রোম অর রেড নেক সিনড্রোম, যেটা কি হয়, এখানে হয় কি র্যাশেস অ্যাপিয়ার ইন দি আপার ট্রাঙ্কাল রিজন। আচ্ছা, এটা কাদের এগেইনস্ট ইফেক্টিভ? দে আর ইফেক্টিভ এগেইনস্ট মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাই অ্যান্ড পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই। ঠিক আছে, তাহলে দিস আর অল অ্যাবাউট সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস। ওকে, তো কোশ্চেনও কিন্তু আমি বলে দিলাম যে ক্যাটাগরাইজেশন, একটা ক্যাটাগরাইজেশনটা মানে 1.5 মার্ক, 2 মার্কস, 2.5 মার্কসের মতো এভাবে করে থাকবে, সেটা তোমাদের বুঝে অ্যান্সার করতে হবে। যদি 2.5 মার্ক থাকে তখন অর্গানিজমস রেসপন্সিবল, সে কাদের এগেইনস্টে তারা ইফেক্টিভ সেটা সহ লিখতে হবে। আর যদি না থাকে তখন শুধু খালি ড্রাগের নাম লিখলেই চলবে। যদি 2 মার্কস থাকে তখন লিখতে হবে যে গ্রাম নেগেটিভের এগেইনস্টে ইফেক্টিভ না গ্রাম পজিটিভের এগেইনস্টে ইফেক্টিভ। যত নিচের দিকে যাবে গ্রাম নেগেটিভের এগেইনস্টে তাদের কভারেজটা বাড়তে থাকবে। ঠিক আছে, আর গ্রাম পজিটিভের এগেইনস্টে কমতে থাকবে। তারপর হচ্ছে সে অনুযায়ী তাদের হলো ক্লিনিক্যাল ইউজ। ক্লিনিক্যাল ইউজ যেগুলো বলছি সেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে সেফালোস্পোরিনের। আরেকটা কোশ্চেন হচ্ছে অ্যাডভান্টেজেস অফ থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ওভার দি ফার্স্ট জেনারেশন। হ্যাঁ, 4টা তোমার হচ্ছে পয়েন্ট, এই 4টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না ফার্স্ট জেনারেশন, এরা পারে, এরা সাসেপ্টেবল টু বিটা ল্যাকটামেজ, দে আর রেজিস্ট্যান্ট টু ব্রেকডাউন বাই বিটা ল্যাকটামেজ। হ্যাঁ, আর থার্ড জেনারেশনের আরো সুবিধা কি, যে এদের হলো গ্রাম নেগেটিভ কভারেজ বেশি, আর ফার্স্ট জেনারেশন তো গ্রাম নেগেটিভ কভারেজ দিতে পারছে না, দে আর হাইলি ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ। আর সেফট্রাজোন আর সেফোপারাজোন যেটা, তারা হচ্ছে biliary excretion হয় বলে দে ক্যান বি গিভেন ইন কেস অফ রেনাল ইনসাফিসিয়েন্সি। আর সেফ্রাডিন যেটা, সেটা নেফ্রোটক্সিক, সো ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ রেনাল ইনসাফিসিয়েন্সি। হ্যাঁ, এই কথাগুলো মনে রাখবা, এগুলোই ধরবে বেশি। তারপর হচ্ছে ইমিপেনেম এবং সিলাস্টিন, ওটা তো হচ্ছে তোমাদের রিটেনের কোশ্চেন, ভাইভাতে ধরে প্লাস অস্পিতেও আছে। আর হচ্ছে ভ্যানকোমাইসিন আর যেটা মনোব্যাক্টাম, যে দুটো বললাম, এই দুটো হচ্ছে নাইস টু নো। যারা একটু বেশি ভালো নাম্বার পেতে চাও তারা এটা মনে রাখো, অন্যদের মনে না রাখলেও চলবে। ঠিক আছে, তাহলে নেক্সট আমি ইনশাল্লাহ শনিবার অথবা রোববার দিন তোমাদের হচ্ছে ইনহিবিটরস অফ ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস এটা পড়াই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই তো? নো ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ম্যাম থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।